প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনারা দেখছেন সেল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনামে আজকে জাতীয় পত্রিকায় এসছে কালের কণ্ঠ এবং স্থানীয় পত্রিকা সিলেটের ডাক। জাতীয় পত্রিকা স্থানীয় পত্রিকার শিরোনাম পত্রিকাগুলোর আমি পড়ে শোনাবো এবং আজকের অতিথি রিনা কর্মকার, শিক্ষাবিদ এবং মহিলা পরিষদের সহসভাপতি সিলেট। রিনা কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা সুন্দর বিশ্লেষণ শুনবো রিনা কর্মকারের কাছ থেকে। পত্রিকার আজকে পরিকল্পনা ছিলেন আজকের অনুষ্ঠানের শেখ নুরুল ইসলাম। আর পিআই এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এর সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। গোয়েনঘাটের এই কৃষিভিত্তিক প্রতিষ্ঠানের আমরা উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং এর প্রতিষ্ঠাতা এম এ রহিম, সাংবাদিক রহিম ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই প্রতিষ্ঠানটির বিশেষ গুণ হচ্ছে কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি অত্র এলাকার বেকারত্বের একটা সমাধান করে যাচ্ছে দীর্ঘদিন থেকে। তাদের প্রতি কৃতজ্ঞতা। হাতে নিচ্ছে জাতীয় পত্রিকা, প্রথমে কালের কণ্ঠ। কালের কণ্ঠ পড়ার আগেই আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 17 আগস্ট 2026, 2 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 3 রবিউল আওয়াল 1448 হিজরি। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে, সূর্য অস্ত যাবে 6টা 29 মিনিটে। শুরু করছি পত্রিকা পড়া। প্রথমেই একটি আনন্দের খবর, উল্লাসের খবর। বাংলাদেশের জয়, ডরউইনে টাইগারদের ইতিহাস। সংকট কাটতে গ্যাস উত্তোলনে বড় পরিকল্পনা সরকারের। উন্নয়নে বিএনপি সরকারের উপর আস্থা রাখুন। কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় গতকাল পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী বলেছেন কথাটি। প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনাকে ফেরত সহ 3 বিষয়ে দিল্লির পদক্ষেপ চায় ঢাকা। আমেচের অনুষ্ঠানে অর্থমন্ত্রী, জ্বালানির সমস্যা সমাধানে 2 বছর লাগবে। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলির মনোনয়নপত্র বৈধ। দুইজনই ক্যান্ডিডেট ছিল, দুইজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারেক রহমানের সরকারের 120 দিন, সাক্ষাৎকারী শিক্ষামন্ত্রী। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি শিক্ষকদের। 2001 থেকে 6 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ডক্টর আনম এহসানুল হক মিলন, তখন প্রতিমন্ত্রী ছিলেন। এবার শুধু শিক্ষা নয়, প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী তিনি। তার কাছে মানুষের প্রত্যাশা ও অনেক। এটা শিক্ষকদের জন্য যে পেনশন ইত্যাদি এর ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। আরো শিক্ষার খবর। শিক্ষায় পরিবর্তনের শুরু, বড় চ্যালেঞ্জ এখনো সামনে। পড়ার টেবিলে ফিরছে শিক্ষার্থী, শিক্ষক নিয়োগে গতি। কারিকুলাম বদলের উদ্যোগ, কারিগরি শিক্ষায় অগ্রগতি কম। ভালোর মধ্যে একটি খারাপ খবর আছে। কারিগরিতে কম হচ্ছে কিন্তু অন্যান্য দিকে এগিয়ে যাচ্ছে। আপনি একটু ব্যাখ্যা করতে পারেন যে বেশ কিছুদিন পরীক্ষা পদ্ধতি না থাকার কারণে যে ছাত্ররা পড়ার টেবিলে যেত না, সেটারই একটি পথ খোলা হচ্ছে বলে। ধন্যবাদ আপনাকে যে আমাদের পত্রিকা আলোচনায় আমরা প্রথমে শিক্ষা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা হচ্ছে একটা জাতির জন্য শিক্ষা হচ্ছে প্রধান। কারণ জাতিকে এগিয়ে নেওয়ার জন্য প্রথমেই শিক্ষাকে গুরুত্ব দিতে হয়। এবং এখানে বলেছে যে আমাদের মানে শিক্ষামন্ত্রী বলেছেন তার সাক্ষাৎকারে যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষকদের। হ্যাঁ, শিক্ষকদের গুরুত্ব দিয়েছে। মূল কথা হচ্ছে শিক্ষার গুরুত্ব দেয়া। শিক্ষার গুরুত্ব দিতে গেলেই আমরা সেখানে কি কি আসে, শিক্ষার সাথে যেগুলো সংযুক্ত সেগুলো শিক্ষকদের আগে যারা শিক্ষা দান করবে সেই শিক্ষকদেরকে গুরুত্ব দিচ্ছেন, এটা একটা ভালো কথা। এবং পরিবর্তনের শুরু উনি বলেছেন, বড় চ্যালেঞ্জ এখনো সামনে। আর এখানে কিন্তু লিখেছে যে পড়ার টেবিলে ফিরছে শিক্ষার্থী, শিক্ষক নিয়োগে গতি। সবচেয়ে বড় আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি, পড়ার টেবিলে ফিরছে শিক্ষার্থী। শিক্ষার সমস্ত কিছু আমাদের দেয়া আছে, শিক্ষক নিয়োগ দেয়া আছে, স্কুল কলেজের অবকাঠামো রয়েছে, বেতন দেয়া হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু শিক্ষার জন্য যে শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য যে ধাপগুলো, যে কাজগুলো, এটা কিন্তু আমরা একটু কম পাচ্ছি আমার কাছে মনে হয়। কারণ আমরা দেখি বিগত দিনে ছাত্র আন্দোলন থেকে যারা ছাত্র আন্দোলন করে এসছে তারা কিন্তু এই আন্দোলনের সাথে এত যুক্ত হয়ে গেছে যে পড়ার টেবিলে আর যায়নি। তারা এটাকেই একটা গুরুত্ব দিচ্ছে।
অর্থাৎ আমরা যে যারা শিক্ষার্থী তারা তো শিক্ষা নিয়ে একটা দেশ গড়ার কাজ করব, শিক্ষার আগে তো হয় না। তখনই যদি আমাদের ক্ষমতার কোনো দ্বন্দ্ব আছে, কোনো কিছু পাওয়ার আশা থাকে। সুন্দর একটা বিশ্বাস হ্যাঁ, হচ্ছে আপনার সাথে, আমি একটু না বললে হয় না যে শিক্ষার্থীরা কোঠা আন্দোলন করে, কোঠা আন্দোলনের জন্য তারা সরকারের পতন ঘটালো, সেই শিক্ষার্থীরা কিন্তু একজনও এখন শিক্ষার্থী নাই, সবাই এখন কিন্তু রাজনীতির ক্ষেত্রে আসছে। এটা কিন্তু একটা উদাহরণ হিসেবে হয়ে গেছে উদাহরণ হয়ে গেছে। সুতরাং এইখানে যে শিক্ষামন্ত্রী যে বলেছেন যে পরিবর্তন, পড়ার টেবিলে ফিরছে শিক্ষার্থীরা, এই মানে আমি মনে করি এই শিক্ষার্থীদের যদি পড়ার টেবিলে আনা যায় এবং শিক্ষার্থীদের মধ্যে সেই চেতনা বোধটা যে আমি শিক্ষাটা আমার গুরুত্ব, ক্ষমতাটা আমার গুরুত্ব না, আমাকে সব জায়গায় যে প্রধান থাকতে হবে সেরকম কোনো গুরুত্ব না, আমাকে প্রধান হওয়ার জন্য আমি শিক্ষাটা আগে গ্রহণ করি, সেটা যদি আনতে পারে সেটা সবচেয়ে ভালো কাজ। এবং আমার মনে হয় যদি শিক্ষা এগিয়ে যায় দেশ অবশ্যই এগিয়ে যাবে। শিক্ষা এগিয়ে যাক, পাশাপাশি দেশ এগিয়ে যাক, কিন্তু এখানে একটু একটু খবরে একটু বলা হচ্ছে কারিগরি শিক্ষায় অগ্রগতি কম এদেশে। আমার মনে হয় না, আপনি কারিগরি শিক্ষাটা অত্যন্ত ফলপ্রসূ একটি শিক্ষা, যেটা জেনারেলে পাশ করে কিন্তু চাকরির অনেক অভাব। এখন কারিগরি পাশ করার পর তার চাকরি পাইতে আমি অসুবিধা হচ্ছে না। আমি মনে করি যদি চাকরি আমি পাইও, মনে করেন আমি একটা পাশ করব এবং আমি মেধাবী হইবা, আমি চাকরি পাবো, কিন্তু কারিগরিটা কিন্তু একটা অল্টারনেটিভ, বিকল্প হিসেবে। অর্থাৎ আমি আমার একটা কোটা থাকে যে এত একটা দেশের চাকরি করবে, কিন্তু চাকরি পেলাম না, অথবা আমি চাকরি নিয়ে থাকলাম, আমার কারিগরি যদি থাকে আমি চাকরির শেষেও সেটা কাজে লাগাতে পারি। দেশ উন্নয়নে কারিগরি শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে কারিগর থেকে যারা পাশ করে আসবে, সরকার যদি একটু সাপোর্ট দেয়, চাকরি নাও দেয়, তারা উদ্যোক্তা হয়ে বিভিন্ন দেশের তারা নিজেরা অনেক কিছু করতে পারে। দেশ উন্নয়নে অবশ্যই তারা মূল ভূমিকা রাখতে পারে। আমি তো যেহেতু শিক্ষায় পরিবর্তন শুরু, অন্যান্য শিক্ষায় যখন হচ্ছে, সাধারণ শিক্ষায় কারিগরিতে সেইভাবে অগ্রগতি হোক, সেই প্রত্যাশা রেখে বেসরকারি ভাবে জ্বালানি আমদানিতে আপত্তি নেই, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা। অর্থাৎ সরকারি ছাড়া বেসরকারিতে আপত্তি হয় না, বেসরকারিরা ভালো কাজ করে যাচ্ছে আমরা দেখছি। এখানে একটু বলে নেই যে বেসরকারি বলছেন যে মানে আমদানিতে বেসরকারি জ্বালানি আমদানিতে আপত্তি নেই, আসলে আপত্তির বিষয় না। আমাদের কথা হচ্ছে দেশের জ্বালানি নিরাপত্তা, জ্বালানি সংকট দূর করার জন্য একজন সরকারে যিনি থাকেন সরকারে যারা থাকেন তারা কিভাবে সেই সংকট মোকাবেলা করবেন, সেটা কিন্তু দেশের স্বার্থ রক্ষা করে। সরকারি মোকাবেলা নয়, আমি মনে করি যে কোনো সংকট আপাত মোকাবেলা করা নয়, দেশের জন্য যেটা মানে চিরজীবনের জন্য যেটা দেশের জন্য মঙ্গল, সেটা আপাতত সংকট থাকলেও সেটা মেনে নেওয়া যাবে, কিন্তু দেশের জন্য মঙ্গলজনক, পুরো দেশের জন্য আজীবনের জন্য যেটা মঙ্গলজনক, সেইভাবে সংকট নিরসনের জন্য সে যদি বেসরকারি হোক সরকারি হোক সবটাই আমরা সমর্থন করব, মনে হয় জনগণ সমর্থন করবে। বিদ্যুতের যে অবস্থা, এখানে অর্থমন্ত্রীর একটি বক্তব্য, জ্বালানির সমস্যা সমাধানে 2 বছর লাগবে। এটা যদি একজন কোষ মন্ত্রী বলে এই কথাটা, এটা যদি আমার বিদ্যুৎ মন্ত্রী বলতো আরো একটু ভালো হতো জিনিসটা, যেহেতু উনি অর্থমন্ত্রী, অর্থ ছাড়ের ব্যাপার আছে সেখান থেকে, উনি বলতেছেন 2 মাসের সময় লাগবে। এখানে প্রধানমন্ত্রী বলছেন বেসরকারি জ্বালানি আমদানিতে আপত্তি নেই। তো এই যে খবরগুলো পাশাপাশি অন্তর্কে সমন্বয়ের অভাব আমরা মনে করি। যে জ্বালানির সমস্যার সমাধান 2 বছর লাগবে, মানে জনগণের তো তছনছাড়ি অবস্থা হচ্ছে আর কি। যেখানে প্রধানমন্ত্রী বলতেছেন যে জ্বালানি বেসরকারি ভাবে আপত্তি নাই মানে এইভাবে করার ওনার উদ্যোগ আছে, সেখানে অর্থমন্ত্রী কেন এই ধরনের কথা বলবে যে 2 বছর সময় লাগবে? মানুষের একটা হতাশার খবর না নিয়ে 2 বছর, এই অবস্থা যদি 2 বছর চলে দেশে, মানুষ কি আর মানুষ থাকতে পারবে? আমি জানি না, সিলেটে আমি আমার এলাকায় প্রতিদিনই 8টার মধ্যে গ্যাস একদম মানে স্লো হয়ে যায়, আর 3টার মধ্যে কোনো কিছু করা যায় না। তো রান্না বান্নার ব্যাপার, মনে একটু কষ্ট করে হয়তো ঘরের ভিতরে একটা রান্না যে কোনো ভাবে, সেটা পরিবার চলে না তো, আপনার ফ্যামিলি চলবে না তো, পরিবার বাচ্চা থাকতে পারে, বুড়ো থাকতে পারে, আপনার সেগুলো। কিন্তু এই খাবার জোগাড়কে নিশ্চয়ই তো আর্ন করতে হবে, আর্নের পথ বন্ধ হয়ে যাচ্ছে, কলকারখানা উৎপাদন ব্যবসায়ীরা করতে পারছে না, 8টার পরে দোকান বন্ধ করতে হচ্ছে, মার্কেট শপিং মল বন্ধ। এই অবস্থা যদি 2 বছর যায়, আমি আশা করব এই খবরটিকে সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী গুরুত্ব দিবেন। এটা জ্বালানি এবং মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী এটাকে খেয়াল রেখে, এটা অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় নিয়ে
যত দ্রুত এটা করতে সে পারে। যে মন্ত্রণালয় থেকে আমরা সমাধান চাই এবং আমাদের দ্রুত গতিতে সমাধান চাই, কারণ যে গরমে মানুষ একদম নাভিশ্বাস হয়েছে, বিদ্যুৎ থাকে না, গ্যাস থাকে না, সুতরাং সেটা সংকট কাটাবার জন্য না, বিগত সরকারের সময় একটা কথা, বিদ্যুতের যে ঘাটতি ছিল, ঘন ঘন বিদ্যুৎ যেত, সেখান থেকে উত্তরণে কুইন্ট রেন্টাল দিয়ে কিন্তু এটাকে দেশ চালিয়ে নিয়েছিল। সেটা যদিও জনগণের জন্য অনেক বেশি পয়সা দিতে হতো সেখানে, কিন্তু বিদ্যুতের ঘাটতি কমাইছিল। কিন্তু এটাও মনে রাখার দরকার, সরকারের কিন্তু এই যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা নিয়েছে, এটা যদি নেয় তাহলে ভালো। কিন্তু অর্থমন্ত্রী যে কথাটা বলছেন, এটা দিয়ে কিন্তু আমরা কিন্তু হতাশায় থাকছি। আমরা চাই যে 2 বছর না, আমাদের 2 দিনও না লাগুক, মানে এই মুহূর্তে যেন সমাধান হয়, সেটা সম্ভব না, তবুও কাছাকাছি সময়ে যত দ্রুত সম্ভব। সুন্দর কথা বলেছেন, 2 বছর না, 2 দিনে, 2 দিনে হবে না, সেটা খুব দ্রুত ওটা হোক, সেই প্রত্যাশা রেখে আমরা অন্য খবরে যাচ্ছি। প্রিয় দর্শক, কালের কণ্ঠ শেষ পৃষ্ঠা, সরকারের 6 মাসে ব্যবসায় নতুন আস্থা, বিনিয়োগ ও রপ্তানিতে আশার আলো, এই খবরগুলো আমাদেরকে আলোড়িত করে। মধ্যপ্রাচ্য সংকট, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, বৈদেশিক অনিশ্চয়তার মধ্যেও ব্যবসার সহজীকরণ, টাস্কফোর্স গঠন, ব্যাংকিং খাত পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ ইতিবাচক, স্বাগত জানাই আমরা। 6 মাসে সরকারের সঙ্গে ব্যবসায়ী সমাজের যোগাযোগ বেড়েছে, অনেক ক্ষেত্রে দ্রুত সাড়া পাওয়া যাচ্ছে এবং কিছু গুরুত্বপূর্ণ সমাধানও হয়েছে। বিশিষ্ট জনের বক্তব্য এটা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সফল পদক্ষেপ থাকলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। পরিচ্ছন্নতা থেকে স্মার্ট সেবা, নগর ব্যবস্থাপনা, ভালোবাসা ও দায়বদ্ধতার কবি শামসুর রহমান, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রহমান, যার কবিতা যে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, এই ছোটদের কবিতা সহ অনেক বড়দের কবিতা, কবিকে আমরা তার এই দিবসে শ্রদ্ধা জানাই। নারী পাচারের চক্রের জাল সারা দেশে বিস্তৃত, পার্বত্য অঞ্চল সমতলেও নজর পাচার চক্রের। 12 থেকে 20 লাখ টাকায় বিক্রি হচ্ছে কিশোরীরা। এই যে অবস্থা, নারী পাচার চক্রে 12 থেকে 20 লাখ টাকায় কিশোরী বিক্রি হচ্ছে, আমরা কি আবার কি মধ্যযুগীয়তে চলে যাচ্ছি? এটা সম্পূর্ণ আমাদের একটা, ওখানে কিন্তু একটা খবর আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সকল পদক্ষেপ থাকলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। এই যে মানে কি পদক্ষেপ আছে জানি না, তাই সেই পদক্ষেপের প্রেক্ষিতে তো নারী পাচার চক্রটা এতটা জার্গি সারা দেশে বিস্তৃত করছে, এবং আপনি জানেন 12 থেকে 20 লাখ টাকায় বিক্রি হচ্ছে কিশোরীরা। আমরা কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে একটা একই স্কুলের ছাত্রী আরেকটা স্কুলের ছাত্রীকে আর একটা বন্ধুকে নিয়ে কিভাবে পাচার করতেছিল, তখন বাস স্ট্যান্ডে ধরা পড়েছে। এভাবে বিভিন্ন ভাবে যে নারী যেমন নির্যাতিত হচ্ছে ঘরে, তেমনি তাদেরকে পাচার করে দিচ্ছে। সুতরাং এখানে আইন শৃঙ্খলা, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো মানে অধিকতর নয়, অধিকতম আরো একটু বিশেষ করে এখানে উল্লেখ করা হয়েছে পার্বত্য অঞ্চলের কথা। পার্বত্য অঞ্চল কি বাংলাদেশের বাইরের কোনো অঞ্চল? দেশের আইনে তো সমতলে সেরকম হচ্ছে, কিন্তু পার্বত্য অঞ্চলকে প্রাধান্য দিয়ে খবরটি পরিবেশন করা হয়েছে। তো আমরা মনে করি না পার্বত্য অঞ্চল তো আমাদেরই অংশ, বাংলাদেশ। এখানে একটা কিছু ক্ষতি হলে বাংলাদেশের ক্ষতি, এখানে কিছু সফলতা আসলে বাংলাদেশ। সকল নারী মহিলা বা তারাই হচ্ছে গিয়ে আমাদের দেশের নাগরিক, আমাদের মা বোন সন্তান। সুতরাং কেন এটা পাচার চক্রের জালে তারা হবে। আরো খবর, অনেক মর্মান্তিক খবর আরেকটি আমাদের জন্য অপেক্ষা করছিল, পড়ে শোনাচ্ছি। সড়কে ঢাকায় বিশ্ববিদ্যালয় ছাত্র, ফেনীতে স্কুল ছাত্রী নিহত। থেমে নাই, মানে এই সড়ক দুর্ঘটনায় এই কয়েকদিন আগে সিলেটে 9 জন মারা গেল, তারপরে পরবর্তীতে দেখা গেল যে গাড়ির হেল্পারও মারা গেল, 10 জন মারা গেল। আবার সড়কে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফেনীতে স্কুল, এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছে, স্কুল ছাত্রী নিহত হয়েছে। দুঃখজনক খুবই, কারণ এটাও একটা সম্ভাবনাময়, সবার মানে সন্তান এবং দেশের একটি সম্পদ আমরা মনে করি। আর সম্পদ নয়, প্রত্যেকটা জীবনই মূল্যবান, প্রত্যেকটা জীবনেরই মূল্য আছে। এখানে সড়কে আমাদের দেখা যায় যে, দেখেন এই দুর্ঘটনা ঘটার পরে দেখা যাচ্ছে যে গাড়ি চালকের লাইসেন্স নেই, অথবা হেল্পার গাড়ি চালাচ্ছিল, অথবা তারা মানে ড্রিঙ্ক করে তারা গাড়ি চালাচ্ছে। এখানে যদি
চলছে। সঠিক যদি আপনার কর্তৃপক্ষ আইন নতুন অনুযায়ী আইন চলছে শৃঙ্খলা, না। আইন আমি একটু স্মরণ করে দিই আপনাকে যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একটা হ্যাঁ, তার স্ত্রী মারা যাওয়ার পরেই একটা নিরাপদ ব্যক্তিগতভাবে পদক্ষেপ নিরাপদ সড়ক সেটা, সড়ক অর্থাৎ নিচাস তাই। নামে একটা সংগঠন করেছিল। এই সংগঠনটাকে যদি সরকার ভালো করে নার্সিং করে, এখনো সুযোগ আছে। ইলিয়াস কাঞ্চন এখনো বেঁচে আছে, যদিও উনি আহ ইয়েতে আছে, অসুস্থ অবস্থায় আছেন, কিন্তু ওনার সারা বাংলাদেশে কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি নেটওয়ার্ক আছে। আছে। আমরা সরকারকে দাবি করব, কোনো একটি সংগঠন যখন এই জন্য বেরিয়েছে দাঁড়িয়েছিল, তাদেরকে আবারও যদি আনা যায় এই লাইনে, আর অনেকটা উপকার হবে। সেটা তো বেসরকারি ভাবে তারা উদ্যোগ নিয়েছে, কিন্তু সরকার যদি ব্যক্তিগত, সরকার যদি মানে রাষ্ট্রীয় ভাবে যে দরকার যে এই রোড মানে সড়ক নিরাপত্তার জন্য, হ্যাঁ সড়ক নিরাপত্তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেটা যদি করেন তাইলেই তো হয়ে যায়। এটা তো মানে তাদের সহযোগিতা করা, যে কোনো সংগঠন মানে সরকারকে সহযোগিতা করে। কিন্তু সরকারের যদি আইন থাকে, সেই আইনটা যদি প্রয়োগ থাকে, আইন আছে, আইন নেই এটা আমি বিশ্বাস করি না। আমাদের দেশে আইনে ভরা, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সুন্দর সুন্দর, হ্যাঁ সুন্দর সুন্দর আইন আছে, যে আইনগুলো কিন্তু প্রয়োগটা নেই। সেই প্রয়োগটা যদি সঠিক থাকে তবেই না এই সড়ক দুর্ঘটনা অনেকটা রোধ হবে বলে বিশ্বাস করি। এই দুইজনের নাম আসছে, স্কুল ছাত্রী, একজন কলেজ ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাঙামাটিতে এছাড়াও 4 জন এবং অন্যান্য জেলায় মিলে 9 জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনার ঘটনাটা। 6 জেলায় 3 খুন, 4 লাশ উদ্ধার। মানে সহজে মৃত্যু কেন হবে? এত সহজে কেন খুন হবে? কেন ঘরের মধ্যে আমরা নিরাপদ থাকতে পারবো না, বাইরে বেরোতে পারি না? মানে যে কোনো সময় ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী হচ্ছে, ঘরে যখন আমরা দরজা আটকে থাকি সেখানেও আমরা নিরাপদ না। সুতরাং এখানে আইন শৃঙ্খলা অবশ্যই বলবো না, এটা এটা বলার অপেক্ষা রাখে না যে অবনতির কারণ। সিলেটের ট্রিপল মার্ডারে দেখেন প্রাথমিকভাবে একটি প্রেমের সম্পর্ককে পুলিশ তুলে ধরিয়ে পা পেতে চেয়েছিল, কিন্তু আসলে ঘটনাটার রহস্য দিনে দিনে কিন্তু অন্যরকম উদ্ঘাটন হচ্ছে। সঠিক উদ্ঘাটন হোক, তাহলে হয়তো এই ধরনের খুনগুলো হয়তো তখন আর আমরা শুনবো না। আরো মর্মান্তিক খবর একটি, সবাই প্রাণীর নয়, মানুষের নয়, একটি প্রাণীর মৃত্যু। চট্টগ্রামে চিড়িয়াখানায় 1.5 বছরে 54 প্রাণীর মৃত্যু। একটা চিড়িয়াখানা থেকে 54টা প্রাণী মারা গেলে কত বন্য প্রাণী এখানে মারা যাচ্ছে, চিড়িয়াখানার অবস্থাটা কি হচ্ছে? শুধু মানুষ মরতেছে তো না, আমাদের বন্য প্রাণীও কিন্তু মারা যাচ্ছে সংরক্ষিত জায়গার মধ্যে থেকেও। মানে আমি বুঝছি না যে এই যে আমরা খবরগুলো পড়ছি, মানে যে খবরগুলো দেখেছি, মানে প্রত্যেকটা জায়গায়, মানে কিছু জায়গা তো অবশ্যই আমাদের দেশের জন্য ভালো আছে, কিন্তু দেখেন সব জায়গায় মনে হয় দায়িত্বহীনতা, অবহেলা, আমাদের বিবেকবোধ থেকে আমরা সব থেকে পিছিয়ে। কারণ কখনো প্রাণী মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে। সুতরাং শেষ করে স্থানীয় পত্রিকা দেখছি, নেতিবাচক খবরের মধ্যে ভালো খবরটা আমরা যেটা পেয়েছি, বিনিয়োগ ও রপ্তানিতে আশার আলো, এই সংবাদ কিন্তু আমাদের খুবই আলোড়িত করেছে। প্রিয় দর্শক, খবর মানে তো খবর, সেটা ভালো খবর হতে পারে, দুর্ঘটনার খবর হতে পারে, সব খবরই আমরা পড়ি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা স্থানীয় পত্রিকা হাতে দেখছি, সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক। ভূমধ্যসাগরে নিহত 11, আবারও নিহতের খবর। বাংলাদেশের 7 জন শান্তিগঞ্জের। এই ধরনের ঘটনা আমাদেরকে কোথায় নিয়ে যায়, এবং সেই আমাদের সিলেটের সুনামগঞ্জের শান্তিগঞ্জের কথা বলা হয়েছে, 11 জনই এক জায়গাতেই সন্তান মারা গেছে। এটা কিন্তু আজকে নতুন ঘটনা না, এই কিছুদিন আগে এই ঘটনা কিন্তু আমরা শুনেছি। কিছুদিন না, প্রতিদিনই তো প্রায় শোনা যাচ্ছে একটা ঘটনা। আরো খবর পরে শেষ খবরে আপনার কাছে আসছি। আবার চা শিল্পের উন্নয়নে 12 সদস্যের মনিটরিং পরামর্শ কমিটি গঠন। জ্বালানি সমস্যার সমাধানে 2 বছর লাগবে, অর্থমন্ত্রী, যেটা জাতীয় পত্রিকা আমরা পড়েছি। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করে 4 দফা দাবি জামাতের, নতুন একটি খবর এটা। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাস, যেটা প্রথমে আমরা জাতীয় পত্রিকায় পড়ে শুরু করেছিলাম। সিসি প্রশাসক কায়েম চৌধুরীর উদ্যোগে খাদিম পাড়ায় দূর হচ্ছে এলাকাবাসীর চলাফেরার প্রতিবন্ধকতা, রাস্তা বড় হচ্ছে সেখানে। সিলেট জাতীয় মৎস্য পক্ষ পালন, নিষিদ্ধ জাল ব্যবহার ও মাছের প্রজনন কেন্দ্র ধ্বংস বন্ধ কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সিলেটে মৎস্য দিবস পালনে মৎস্য কর্তৃপক্ষ থেকে কর্তাকে বলা হচ্ছে যে প্রজনন ধ্বংস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটার উপর একটু আলোচনা করতে পারি। নিষিদ্ধ সিলেটে জাতীয় আসল মানে আমরা নিষিদ্ধ জাল ব্যবহারের মধ্যে যে মাছের প্রজনন বন্ধ হয়েছে, মাছ আমরা পাচ্ছি না, দেশীয় মাছটা হারিয়ে যাচ্ছে। এখন এই যে এটা মৎস্যপক্ষ না, এটা কিন্তু আমরা দীর্ঘদিন থেকেই দেখছি যে নিষিদ্ধ জাল ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা আছে, এবং প্রায় সময় অনেক সময় ধরা হচ্ছে, অনেক জাল উদ্ধার করা হচ্ছে।
সেই ধরনের কারেন্ট জালগুলো উদ্ধার করা হচ্ছে এবং মাছের প্রজননের সময় কিছুদিন মানে মাছ ধরা বন্ধ রাখা হচ্ছে, সব কিন্তু এর ফাঁকে সেই এটা ক্ষেত্রে ম্যাডাম আমি বলছি, হ্যাঁ, এটা জাতীয় মাছ যে ইলিশ মাছের ক্ষেত্রে সাধারণত আমরা একটা পত্রিকা দেখি, প্রজনন এই সাধারণ মাছের ক্ষেত্রে কিন্তু এটা সর্বক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। না, সেটাই বলছে যে কিন্তু তার পার্থক্য থেকেও কিভাবে জানি সে মানে আমাদের মানে আমরা যারা আছি তার জনগণ যারা এই কাজগুলো করে তারা সেই নিষিদ্ধ জাল ব্যবহার করে এবং মাছ মেরে দেয়। সুতরাং এখানে আরো নজরদারিটাই বেশি করতে হবে, কারণ যেহেতু বিবেক জাগ্রত হচ্ছে না, সেখানে যদি আইন প্রয়োগটা সঠিক হয় তাহলে একসময় আইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রয়োগ ঠিক হলে মানুষ তখন বাধ্য হয়ে বিবেকটাকে যাদের থাকে না তারা প্রয়োগ করে। সুতরাং আমি মনে করি যে এটা রাষ্ট্রীয়ভাবে আরেকটু কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ। সিসিক প্রশাসক, আমাদের সিটি কর্পোরেশন প্রশাসক কাইম চৌধুরী ভালো উদ্যোগ নিচ্ছেন, তারই একটি ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় করা হচ্ছে এরকম কাজ। খাদিম পাড়ায় দূর হচ্ছে এলাকাবাসী চলাচলের প্রতিবন্ধকতা, বিসিক এলাকা ছোট রাস্তাকে প্রশস্ত করছে, তার প্রতি আমাদের অভিনন্দন জানাচ্ছি আমরা। শেষ পৃষ্ঠা দ্য সিলেটের ডাক। নগরীতে এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোরীর মৃত্যু, অত্যন্ত মর্মান্তিক খবর। যৌন হয়রানি ডিজিটাল সহিংসতা সামাজিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। হামের উপসর্গে আরো 6 জনের মৃত্যু। মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার সরকারের অন্যতম অগ্রাধিকার। তাহসিনা রুজদি লুনি, বালাগঞ্জ উসমানীনগর বিশ্বনাথের এমপি। সিলেট নগরী উন্নয়নে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভবন নির্মাণ নিষিদ্ধ। এটা খুব ভালো খবর। আরো খবর, রাজনগরে মাথিউরা চা বাগানে যুবক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। এই খবরগুলো প্রায় পত্রিকায় এসছে আর কি। জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, দাফনের প্রস্তুতিকালে লাশ উদ্ধার, পুত্রবধূ সহ গ্রেপ্তার 3। সামাজিক অবক্ষয়ের আরেকটি চিত্র। খুবই দেখেন এখানে আমি একটা পর্যায়ে সেটাই শুরু করতে চাচ্ছি যে যৌন হয়রানি ও ডিজিটাল সহিংসতা সামাজিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। আবার জমি না পেয়ে শ্বশুর হত্যা, দাফনের প্রস্তুতি লাশ উদ্ধার, এখানে ঝুলন্ত যুবক যুবতী, এই দেখেন নানা রকমের যৌন হয়রানি। আমরা সারা দেশব্যাপী নারী নির্যাতন, যৌন হয়রানি, সহিংসতা, শিশু নির্যাতনের প্রতিবাদে কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ গতকালকে সারা দেশব্যাপী একটা মানববন্ধন করেছে। এবং সেই মানববন্ধন কেন করেছে যে আপনি দেখছেন যে মানে দিন দিন এটা বেড়েই যাচ্ছে, এবং আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের সেই অনন্তকাল ধরে তার প্রতিবাদ করেই যাচ্ছে। আমরা বলি যে আমরা আন্দোলন করব না, আমরা এই পর্যন্ত জানি শেষ হয়ে যায় নির্যাতনের চিত্র, কিন্তু আমরা কি দেখেছি প্রতিবারই আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। সুতরাং এই আইন শৃঙ্খলার অবনতি যাতে উন্নতি ঘটে, যাতে অবনতি রোধ করে এটা যেমন দরকার, এবং যৌন হয়রানি, নারীদের প্রতি সহিংসতা, শিশু হত্যা, শিশু নির্যাতন যে ব্যাপক হারে বেড়েছে, সেজন্য সরকারকে অবশ্যই একটা বিশেষভাবে পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করি, এবং এটা আমাদের দাবি। এই যে চা বাগানে যুবক যুবতীর লাশ পাওয়া যাচ্ছে, চা বাগানে একটা বিনোদনের জায়গা হিসেবে অনেক সময় বেড়াতে যায়, যে চায়ের সবুজ ঘেরা জায়গাতে একটু যাইবে, দেখেন এখানে যুবক যুবতীর মরদেহ উদ্ধার, ঝুলন্ত মরদেহ উদ্ধার, এটা আত্মহত্যা না হত্যা সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এখন পর্যন্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমাদের বলার কোনো সুতরাং সেই বিষয়টা ওখানে তদন্তের পরে বলা যাবে যে হত্যা হলে সে এক ধরনের, আর আত্মহত্যা হলে যে মানুষের যে মানসিকতা অনেকটা দুর্বল হয়ে গেছে বা নিচে নেমে গেছে বা বুঝতে এখনো পারছে না, এখানে সেইখানে দায়িত্ববোধটা বেড়ে যাবে, পরিবারের দায়িত্ববোধ, অভিভাবকদের দায়িত্ববোধ, সমাজের দায়িত্ববোধ। আর যদি মনে করেন হত্যা হয় তাহলে এটা আইন শৃঙ্খলার বিষয়। আমাদের সিলেট একটা শান্ত জায়গা ছিল, শান্তির জায়গা ছিল, সেই সিলেটে ট্রাক্টর মার্ডার হলো। সুনামগঞ্জে আবার এই ঘটনা, পুত্রবধূ সহ গ্রেপ্তার, জমি না পেয়ে শ্বশুরকে হত্যা। কোন মানে মানুষের দানবীয় মনোভাব যে মানুষের ভিতরে উঠেছে। জমি একটা জিনিস আর শ্বশুরকে হত্যা, জীবন শেষ করে দিচ্ছে। কোথায় আমরা আছি? শেষ খবরটি পড়ে আমরা শেষ করব। নগরীতে এসে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। চুরি করতে গিয়ে সে জীবনটা তার চলে গেল। এটা পারিবারিক মানে হচ্ছে কি মানুষের যে লোভ যে জিনিসটা আছে বা চুরির মানসিকতা, মানে এটা লোভ আসলে। আর কিছু আছে অভাবের কারণে চুরি করতে পারে, কিন্তু একজন কিশোর, আমি বুঝছি না যে একজন কিশোরের মৃত্যু বলেছে, এটাকে কিন্তু বেশ ছোটই একটা ছেলে হবে, তো এখানে
অবশ্যই যেমন অভিভাবকদের একটা দায়িত্ববোধ রয়েছে, এখানে কিশোরের মৃত্যু, সুতরাং ও কিন্তু বুঝছে না কিছু, ও কিছুটা পাওয়ার জন্য, তাই এখানে আমাদের কিছু করে না, এটা আইন শৃঙ্খলার বিষয়, যে আইন শৃঙ্খলাটা দুঃখজনক, এটুকুই বলতে পারবো। মানবিক অবক্ষয় এটা অবক্ষয়। আমরা মনে করছি দায়ী। প্রিয় দর্শক, আজকে অনেক খুন খারাপি, চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যুর খবর এবং অন্য ধরনের খবরগুলি আজকে পত্রিকায় বেশি এসছে। আশাবাঞ্জক খবরও দু চারটি আছে আমাদের জন্য। বাংলাদেশের ডররেনের টাইগারদের ইতিহাস খেলাতে অভিনন্দন অভিনন্দন আমরা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আগামীকাল আবারও এই সময় দেখা হবে অন্য পত্রিকা এবং অন্য অতিথিকে দিয়ে। আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি বলছি যে পিআইএন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এই প্রতিষ্ঠানটি সম্প্রচারে আমাদেরকে সহযোগিতা করলো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ, অতিথিকে ধন্যবাদ। ধন্যবাদ।